নমস্কার, টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকে 4টি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলি জানা আপনার খুবই প্রয়োজন। প্রথমত, আপনার কষ্টার্জিত অর্থ আপনি ব্যাংকে সুরক্ষিত রাখেন। যদি কোনো পরিস্থিতিতে ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে সেই অর্থের কী হবে। দ্বিতীয়ত, এসআইপির বদলে এসটিপিতে মিলবে আরও বেশি টাকা। তৃতীয়ত, টাকা তোলার নিয়মে বদল, আর টাকা তোলা যাবে না এই পদ্ধতিতে। চতুর্থত, এটিএম থেকে জাল নোট বেরোলে আপনি কি করবেন। এই 4টি বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব। তাহলে প্রথমেই আসি, আপনার কষ্টার্জিত অর্থ ব্যাংকে মজুদ রয়েছে, যদি কোনো কারণে ব্যাংক দেউলিয়া হয়ে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায়, তাহলে আপনার সেই টাকার কি হবে। বিভিন্ন সময় অনেক ধরনের ঝুঁকির সম্মুখীন হওয়া যে কোনো ব্যাংকিং ব্যবসার একটি অন্তর্নিহিত অংশ। সেক্ষেত্রে রাজনৈতিক উত্তেজনা, অর্থনীতির মন্থরগতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন ধরনের নীতির ফলে বিভিন্ন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়, যার ফলে ব্যাংকগুলি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাংকগুলি দেউলিয়া হওয়ার কারণে সৃষ্ট আর্থিক অসুবিধা থেকে আমানতকারীদের রক্ষা করার জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অর্থাৎ ডিআইসিজিসি 1978 সালে চালু করা হয়। ভারতবর্ষে কোনো কারণে যদি কোনো একটি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে ডিআইসিজিসি গ্রাহকদের আমানতের বিমা করে, অর্থাৎ সেই টাকার উপর বিমা রক্ষা করে। ডিআইসিজিসি দ্বারা বিমার কারণে সেভিংস, ফিক্সড, কারেন্ট এবং রেকারিং কিছুটা নিরাপদ। ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আমানতকারীরা 5 লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারবেন। কেউ যদি একই ব্যাংকের বিভিন্ন শাখায় টাকা জমা রাখেন তাহলে সমস্ত টাকা একত্রিত হবে এবং তিনি সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারবেন। যদি কোনো ব্যক্তি একটি ব্যাংকে নিজের নামে একটি আমানত খুলেন এবং যদি আরেকটিতে যৌথ অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি 10 লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারবেন। যদি একাধিক জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে প্রতিটির ক্ষেত্রে পৃথক পৃথকভাবে বিমা তৈরি করা হয়। ওই জয়েন্ট অ্যাকাউন্টে যদি একই রকমভাবে সিরিয়ালি নামগুলো থাকে সেক্ষেত্রে তিনি 5 লক্ষ টাকার বেশি বিমা পাবেন না। কিন্তু যদি প্রতিটির ক্ষেত্রে উল্টোপাল্টাভাবে নামগুলো থাকে সেক্ষেত্রে তিনি বিমার পরিমাণ বেশি পেয়ে থাকবেন। একটি ছোট্ট উদাহরণের সাহায্যে ধরা যাক, যদি XYZ এই 3 নামের জন্য যৌথ অ্যাকাউন্ট থাকে, একটিতে রয়েছে XYZ, কোনোটাতে রয়েছে YZX, আবার কোনোটাতে রয়েছে ZXY, এইভাবে এক্ষেত্রে তিনি বেশি বিমা পেয়ে থাকবেন। অপরদিকে যদি সিরিয়ালি 3টাতেই XYZ এইভাবে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি 5 লক্ষ টাকার বেশি পাবেন না। কোনো ব্যক্তির যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে অর্থাৎ তিনি যে টাকা জমা রাখেন সেক্ষেত্রে প্রতিটি ব্যাংকের আমানতের উপরে কিন্তু তিনি 5 লক্ষ টাকা করে দাবি করতে পারবেন। এই কারণে গ্রাহকদের ডিআইসিজিসির বিমা সম্পর্কে সচেতন থাকতে হবে। তবে এই বিষয়ে একটি কথা মনে রাখতে হবে, ব্যাংক দেউলিয়া হওয়ার 90 দিনের মধ্যে অর্থাৎ 3 মাসের মধ্যে এই সম্পর্কে ব্যাংকে দরখাস্ত দিতে হবে। যদি তিনি এই কাজ করতে ব্যর্থ হন তাহলে কিন্তু তিনি এই দাবি আর করতে পারবেন না। এক্ষেত্রে আরবিআই নির্ধারিত সর্বোচ্চ 5 লক্ষ টাকা তিনি পাবেন। দ্বিতীয় বিষয় আসছি, এসআইপির বদলে এসটিপির মাধ্যমে টাকা রাখলে আপনি আরও বেশি রিটার্ন পাবেন। বিনিয়োগের অন্যতম জনপ্রিয় কৌশল হয়ে উঠেছে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিতে ভালো পরিমাণ টাকা আয় করা যেতে পারে, কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী এসটিপির বিষয়ে তেমন অবগত নন। এসটিপি আসলে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এসটিপিকে এসআইপির মতো বললেই ভুল হবে। বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যাবে যে প্রতি মাসে 2টি ফান্ডের যে কোনো একটি থেকে ইকুইটি ভিত্তিক টাকা ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। আর এখানেই মুশকিল আসান করতে পারে এসটিপি বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এর ফলে একটি ফান্ড থেকে অন্য ফান্ডে টাকা ট্রান্সফার করার সুবিধা পাওয়া যায়। আসলে এসআইপি যেমন ব্যাংক অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ডে টাকা ট্রান্সফার করতে পারে, ঠিক তেমনি এসটিপি এক মিউচুয়াল ফান্ড থেকে অন্য মিউচুয়াল ফান্ডে টাকা ট্রান্সফার করতে সাহায্য করে। এসআইপির তুলনায় এসটিপিতে বিনিয়োগ বেশি লাভজনক হতে পারে। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। একটি এভারেজ ফ্লেক্সি ক্যাপ ফান্ডে 2023 সালে কেউ 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন।
সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ওই পরিমাণ অর্থ রেখে কেউ যদি এসআইপি করেন তাহলে বছরের শেষে তার হাতে আসার কথা 5.80 লক্ষ টাকা, অর্থাৎ 5,80,000 টাকা। অথচ ওই একই পরিমাণ টাকা কেউ যদি কোনো লিকুইড ফান্ডে রেখে এসটিপি করান তাহলে বছরের শেষে তার হাতে আসবে 5.89 লক্ষ টাকা, অর্থাৎ 5,89,000 টাকা। এর ফলে খুব সহজেই বোঝা যাচ্ছে এসআইপি থেকে এসটিপিতে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। তবে এসটিপির ক্ষেত্রে একটা সমস্যা আছে। এসটিপি তখনই অনুমোদন পায় যখন দুটি ফান্ড একই ফান্ড হাউজের আওতায় থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি পরাগ পাখির ফ্লেক্সি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করেন তাহলে তাকে এসটিপির জন্য পরাগ পাখির ডেট ফান্ডে বিনিয়োগ করতে হবে। এই কারণে যদি আপনার হাতে বড় পরিমাণ টাকা থাকে তাহলে সেটা এসআইপির বদলে এসটিপি শুরু করা উচিত, তার কারণ এখানে অনেক বেশি আপনি রিটার্ন পাবেন। তৃতীয়ত, আরবিআই এর নিউ রুলস, টাকা তোলার নিয়মে বদল, আর টাকা তোলা যাবে না এই পদ্ধতিতে। গ্রাহকদের সুবিধার্থে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এলো বিশাল সুযোগ। বর্তমানে গ্রাহকদের টাকা রক্ষা করাই হলো আরবিআই এর আসল উদ্দেশ্য। আগে যে পদ্ধতি চালু ছিল তা সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে। অনেকে ব্যাংকে না গিয়ে বাড়িতে বসে কিংবা ব্যাংকের শাখায় গিয়ে ডেবিট কার্ড ছাড়াই আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার ব্যবস্থা করে থাকেন, যাকে এইপিএস ব্যবস্থা বলা হয়, যার মাধ্যমে টাকা তোলা কিংবা লেনদেন করা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এইপিএস ব্যবস্থা কী? যার পুরো নাম আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম, যেটি নিয়ে এসেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলে ডেবিট কার্ড ছাড়াই শুধুমাত্র বুড়ো আঙুলের ছাপ দিয়েই এই এইপিএস পদ্ধতির মাধ্যমে খুব সহজেই টাকা তোলা যায়। এর ফলে এক ধরনের অসাধু প্রকৃতির মানুষ এর সুযোগ নিয়ে থাকে। এই স্ক্যান করা বুড়ো আঙুলের ছাপকে কাজে লাগিয়ে প্রতারকরা বিভিন্নভাবে গ্রাহকদের ঠকিয়ে থাকে। তাই এই কাজ যাতে আর করতে না পারে সেই কারণে আরবিআই একটি কঠিন রুল করেছে এই ব্যবস্থা পুরোপুরিভাবে যাতে বন্ধ করা যায়। চতুর্থত, এটিএম থেকে জাল নোট বেরোলে আপনি কি করবেন? সারা দেশ জুড়ে অনলাইনে লেনদেন বাড়লেও আমাদের নগদ বা ক্যাশ টাকার প্রয়োজন হয়। সেক্ষেত্রে এটিএম থেকে নগদ টাকা তুলতেই হয়। এটিএম থেকে জাল নোট বেরোলে আপনি কি করবেন? 500 টাকার জাল নোট নিয়ে আপনি যদি ব্যাংকে ফেরত দিতে যান সেক্ষেত্রে এটা প্রমাণ করাই দুঃসাধ্য হয়ে পড়ে যে ওই নোটটি আপনি এটিএম থেকে পেয়েছেন। তাহলে এবারে কি করবেন? এটিএম থেকে যদি জাল নোট বের হয় তাহলে আপনাকে বেশ কয়েকটি ধাপ মানতে হবে। প্রথমেই সেই নোটটির ছবি তুলুন। তারপর এটিএমের সিসিটিভি ক্যামেরার সামনে গিয়ে নোটটিকে দেখান। ক্যামেরার যতটা পারবেন খুব কাছে গিয়ে ছবিটি তুলবেন যাতে করে ক্যামেরা স্পষ্টভাবে ছবিটি তুলতে পারে। এরপর যদি এটিএম থেকে স্লিপ পেয়ে থাকেন তাহলে সে ছবিটি যেমন ফোনে তুলবেন সেই সঙ্গে এটিএমের ক্যামেরার সামনেও ধরবেন। যদি এটিএমে কোনো কর্মচারী থাকে তাকে বিষয়টি জানাবেন। এরপর নোটটি নিয়ে ওই এটিএমের যে ব্যাংক ব্রাঞ্চ থেকে এটিএমটি করা হয়েছে সেই ব্যাংকে যাবেন এবং গিয়ে আপনার পুরো সমস্যার কথাটি জানাবেন। এরপর ব্যাংক থেকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি আপনি পূরণ করবেন এবং আপনার সঙ্গে নিয়ে যাওয়া স্লিপ এবং টাকা সমস্ত কিছুই জমা দেবেন। ব্যাংক পরীক্ষা নিরীক্ষা করার পর তারপর আপনাকে ওর পরিবর্তে একটি নোট দেবেন। এটিএম থেকে জাল নোট বেরোলে মাথা ঠান্ডা রেখে পূর্বে উল্লেখিত যে স্টেপগুলো বলা হয়েছে সেগুলি আপনি অনুসরণ করবেন। কারণ ক্যামেরার সামনে টাকার নোট বা যে স্লিপটি পেয়েছেন তাকে যদি আপনি না ধরেন তাহলে তার ছবিটা ক্যামেরা তুলতে পারবে না। আপনি যে ওই এটিএম থেকেই টাকাটা তুলেছেন তার প্রমাণ করার জন্য এটি খুবই জরুরি, যাতে করে সিসিটিভি সার্চ করে ওনারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি এই ধরনের খবর আপনি আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।